শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো আজকে জানো তো অনেকটাই সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, ওই 5:30 থেকে তোমার 5:45 নাগাদ। তো বাদ বাকি টাইমটা ঘরের ভেতরে সমস্ত কাজকর্ম গোছালাম। আর আজকে এত তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠার পেছনেও একটি কারণ আছে জানো তো। কারণটা তো বলি, আজকে হলো বিশ্বকর্মা পুজো, সেই কারণে এত তাড়াতাড়ি উঠলাম। আমাদের বাড়িতে তো পুজো হয়, যেহেতু ডোডোর পাপা টিভি সারাই কাজ করে, ওর প্রচুর যন্ত্রপাতি আছে কাজের, সেই কারণে জানো তো সকাল সকাল ঘুমের থেকে উঠলাম। উঠেই কিন্তু সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো আজকে সেরে নিলাম। যেহেতু বাড়ির সকলে এখনো ঘুমোচ্ছেন, সেহেতু ভাবলাম এই কাজগুলো সারা থাকলে অনেকটাই ভালো হবে। সবাই ঘুম ভাঙলেই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আর এটি যেন গত 4 বছর ধরে চলছে, মানে আমার বিয়ের পর থেকে 4 বছর ধরে আমি এই পুজোটি দেখে আসছি। অবশ্য ডোডোর পাপা যবে থেকে এই কাজটি করে তবে থেকেই নাকি বাড়িতে পুজো হয়, আর এটাই তো স্বাভাবিক, তাই না বলো? যাই হোক, তোমাদের সঙ্গে গল্প গুজব করতে করতে ওদিক দিয়ে আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তারপরে এদিকে সোজা চলে এসেছি কালকেকার রাতের বাসি বাসনগুলো মাজতে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে মাঠটি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কুয়াশা পড়ছে। এখন বেশ দেখছি কিছুদিন ধরে ক্যামেরায় কিন্তু কুয়াশা বন্দি হচ্ছে। আমাদের চোখে অতটা না দেখা গেলেও বেশ ক্যামেরার মধ্যে দেখতে পাই যে কুয়াশা ভালোই পড়ছে। আর পড়বেই না কেন, দুর্গা পুজো মানেই তো শিশিরে ভেজা ঘাস, আর চারিদিকে কাশ ফুল এবং আকাশের রোদ্দুর দেখেই বোঝা যায় শরতের ছোঁয়া লেগেছে, এবার মা দুর্গা আমাদের ঘরে আসবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো মাজা হলো। এবার এইদিকে দেখো চলে এসেছি। আর এই যে আমাদের নিম গাছটি আছে না, এর মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিনকার পাপোশগুলো একটু ছেড়ে নিই। আর নিম গাছটি যেন ছালটি তুলে নেওয়া হয়েছিল, সেটারও আবার একটি কারণ আছে। কারণ হলো যাদের কৃমি বেশি হয়, তারপর সুগার আছে, তারা এটি রাতে জলের মধ্যে ছালটি ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটি খান। তাতে করে নাকি অনেকটাই কৃমিও কমে যায়, আবার নাকি অনেকটাই তোমার সুগারও কমে যায়। যাই হোক, তেতো জিনিস তো অনেক কিছুই প্রতিরোধ করতে পারে। আর এই দেখো এইদিকে কিছুটা তোমার যন্ত্রপাতি ডোডোর পাপা ধুয়ে দিল, আর আমি এই ঝুড়িটিতে করে নিয়ে এসে আমাদের এই সিঁড়ির ওপরে মুছে নিলাম, তারপরে লম্বা করে দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে ডোডোর পাপা আবার এক চেন সানসিল্ক শ্যাম্পু এনেছে। কারণ হলো আজকে আমরা সবাই বাড়িতে স্নান করব সকাল সকাল একসাথে, ওই সাবমার্সেলের জল চালিয়েই, তার জন্যই কিন্তু আনা হয়েছে। দেখো আমার কিন্তু ওইদিকে যন্ত্রপাতি ধুয়ে স্নান হয়ে গেছে। আজ যে কাজের কি তারা, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। স্নানটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, যাতে করে আর বেলার দিকে কোনো ঝামেলাই না থাকে। আর আমি যেন উপবাস করি না এই পুজোয়, যেহেতু আমার শাশুড়ি মা, বর, শ্বশুরমশাই থাকেন, সেহেতু আমাকে কোনোবারই ওনারা করতে দেন না। তো এইদিকে সোজা চলে এসেছি তোমার যে সমস্ত সবজিগুলো ডোডোর পাপা নিয়ে এসেছিল জানো তো ওই বাজার থেকে, সে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখছি। আর এইভাবে জানো সপ্তাহের সবজিগুলো যদি এরকমভাবে গুছিয়ে গেছে রাখা যায় না, তাহলে অনেকটাই সাশ্রয় হয়। তার সাথে নিয়ে এসেছিল ফুলকপি, বরবটি, বেগুন, আদা, কাঁচা লঙ্কা, 2টি নারকেল, আবার একটি চেরি গামছা। এগুলো পুজোর কাজে ব্যবহৃত হবে। আর এই বরবটি, এই সমস্ত জিনিসগুলো সবজি হিসেবে রেখে দিলাম। অবশ্য সবজিগুলোতে আমার 1 সপ্তাহ যাবে না ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কা, আদা, এই সমস্ত জিনিসগুলো বেশ 1 সপ্তাহ থেকেও বেশি দিন সাশ্রয় হয়ে যাবে। এতে করে মনটা অনেকটাই খুশি হয়ে গেল জানো। আর আজকে অনেক ফলের বাজার হয়েছে, যেহেতু বাড়িতে পুজো। চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, পিউ তোমার পেঁপের তরকারি রান্নাটা খুব ভালো লাগলো, কি মশলা দিয়েছো জানিও। দিদিভাই, পেঁপের তরকারিতে না আমি শুধু আদা জিরে বাটা দিয়েছিলাম, এতে করে কিন্তু তরকারিটা খেতে প্রচন্ড সুস্বাদু হয়েছিল জানো।
তো তরকারিটাই না একটু বেশি করে তেল দেবে, তারপরে জিরে ফোড়ন দেবে, তারপরে পেঁপে আলুটা কেটে দেবে, তারপরে যেরকম মশলা কষিয়ে তরকারি করা হয় সেরকম করবে। আর ঝোলটা না একটু কম রেখো, তাতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই সুন্দর হবে। যাই হোক, তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো এদিক দিয়ে সোজা চলে এসেছি লুচি বেলতে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে কাবলি ছোলা আর তোমার আলু একেবারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। বেশ 5-6টা সিটি পড়ে গেল, ওতে করে আমার স্নানটাও হয়ে গেল। এসেই কিন্তু ঝটপট করে আগেই করে নিয়েছি তোমার কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। ওই যে আজ ভীষণ তাড়া, সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গো, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল যেন কাবলি ছোলার তরকারি। তারপরে একা হাতে এই যে লুচি বেলছি, আবার তোমার লুচিটি করছি। আর জানো তো এতে করে সময়টা অনেকটাই লাগে, কিন্তু জানো আমার মনে হয় একা হাতে লুচি বেলে করাটাই বেস্ট। কেন বলো তো, ধরো যে থাকে হেল্পিং হ্যান্ড যদি রাখা হয় এই লুচিটি করার জন্য, সে কিন্তু দেখবে লুচিটি তোমার ভাজার আগে বেলা কমপ্লিট হয়ে যাবে। আর বেশি আগে বেলে দিলে লুচিটি না ফোলে না। সেই কারণে আমার মনে হয় আমি একা হাতে করব, আর আমি আমার মতো করে করব, তাতে করে তরকারিটাও ভালো হবে এবং লুচিটিও অনেকটাই খাস্তা হবে। যাই হোক, কথা বলতে বলতে ওই দিককার রান্না মোটামুটি হলো। সকালকার পর্ব এখন বাজে ওই বেলা 12টা, এখনো যেন ব্রাহ্মণ আসেনি। কি যে হবে আজ ভেবে পাচ্ছি না। কি করব, আমার তো আর বসে থাকলে হবে না, ছোট বাচ্চা আছে, ও তো খাওয়ার জন্য চুই চুই করছে। ওকে যেন এরই মধ্যে 2টো লুচি খাইয়ে দিলাম। তারপরে কিন্তু এদিকে চলে এসেছি রান্নার দিকে। ভাতটা 1 ফুট দিলাম যেন, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। এতে করে ভাতটাও হয়ে যাবে, আবার এই দিক দিয়ে ফুলকপি আলুর তরকারিটাও করে নিচ্ছি ঝটপট করে। আর জানো তো এই সময়ের ফুলকপিটা একটু জুতজাত করে না করলে আবার তরকারিটি খেতে খুব একটা ভালো হয় না। যাই হোক, তেলটি মোটামুটি দিলাম, কিন্তু এদিক দিয়ে যেন ভাতটা হয়ে গেছে, তাই মাঠটা গলিয়ে নিচ্ছি। আর আজকে যেন একটি কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। এই যে সসপ্যানটা ছিল না, ওটির মধ্যে তো লুচি রাখলাম, সেই কারণে ওইটার মধ্যে আর ফ্যানটা ঝরানো হয়নি। এতে করে হাতে ভীষণ গরম লেগেছে জানো, ফু দিচ্ছি, তাতে করেও কিন্তু ওভার হয়ে গেছে, ফ্যানটি পড়ে গেছে পুরো নিচটাই। কি করব, কিছু করার নাই। আবার নতুন করে সমস্তটাই মুছলাম, মুছে পরিষ্কার করলাম, তারপরে কিন্তু তোমার রান্নাটি করলাম। যাই হোক, কি আর করব বলো। আর জানো তো মাথায় চিন্তা নিয়ে কাজ করলে যা হয় আর কি। ওদিকে চিন্তা আছে কখন ব্রাহ্মণ আসবে, কখন পুজো হবে, আবার এদিকে চিন্তা ছেলেকে খাওয়াতে হবে, কিভাবে ছেলেকে ঘুম পাড়াবো, সময়ের মধ্যে সমস্ত কিছু করব সেটি ভাবছিলাম। দেখেছো, কপি আলুর তরকারিটি করার আগে তোমাদের বললাম না, জুতজাত করে না করলে ভালো হয় না। ওই যে চিন্তা নিয়ে করেছি, এতে করে তরকারিতে রং ঢং কিছুই হয়নি, খেতেও খুব একটা ভালো হয়নি। তো এইদিকে সোজা চলে এসেছি, নতুন শাড়ি পরে, নতুন সায়া ব্লাউজ সমস্ত কিছু পরেছি। যদিও আমি পুজোর উপবাসও করি না, অঞ্জলিও দিই না, তবুও আমাকে শাশুড়ি মা প্রত্যেক বছর একটি শাড়ি দেয়। আর ডোডোর পাপা তো দুর্গাপুজোর পরে একটি করে সায়া ব্লাউজ কিনে দেয়, মানে দুর্গাপুজোর শপিংয়ের পর আর কি, লক্ষ্মী পুজোর আগে আগে। তখন কিন্তু একটা করে ভাঙি না, আর একটা করে রেখে দিই এই বিশ্বকর্মা পুজোয় পরার জন্য। দেখেছো, এই যে আজকে কাজে লেগে গেল। নতুন শাড়ি পরে বেশ নিজেকে গিন্নি গিন্নি ভাব লাগে জানো। ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে প্রণামটা সেরে নিলাম, তারপরে এদিকে দেখছি মোটামুটি কি ঠিকঠাক নাই। তো আমার শাশুড়ি মা মোটামুটি পুজোর জোগাড় করে পুজোটি নিজেই দিল জানো। ব্রাহ্মণ বেলা 3টে বেজে গেছে, আসার কোনো নামই নাই। তাই ডোডোর পাপা বলছে, তুমি যেহেতু সেরকম করে কিছুই খাওনি, সেহেতু তুমিও একটু ফুলটা দিয়ে দাও ঠাকুরের কাছে, দিয়ে তুমি দেখো ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে একটু ঠিকঠাক করে নাও। আজকে সেরকম ভাবে আমরা কিছুই আয়োজন করি না, ওই ঠাকুরের জন্য ফল, 5 রকমের মিষ্টি, একটু মিহিদানা এনেছে, আর ওই যে নৈবেদ্যর জন্য তোমার চাল ডাল এই সমস্ত কিছুই ভেজানো ছিল। এইদিকে দেখি আমার শাশুড়ি মা মাঝখানে কর্পূর দিতে হয়, উনি না সেটা দেয়নি, ভুলে গেছে কিছু কারণবশত। তো আমি আবার দিলাম, দেওয়ার পরে একটু নিজে নিজে আরতি করে নিলাম, তারপরে চলে এসেছি। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু ডোডোর পাপা যন্ত্রপাতিগুলো সাজানো আছে। পুজোর দিকটা সেরকম ভাবে আমাকে দেখতে হয় না, যেহেতু ওনারা আছেন, ওনারা সারা জীবন করে এসছেন, আর ওনারাই নাকি এটি ভালো পারেন। আমি ওনাদের মনের মতো করে উঠতে পারবো না। আর জানো তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু শিখে যাব।
বিকেলবেলা গড়িয়ে সন্ধে হলো, একটু বেরিয়েছিলাম আমাদের মোড়ে। এ দেখো কি বিশ্বকর্মা পুজো হচ্ছে, এটি না টোটো স্ট্যান্ডে হয়, তো এটাই দেখতে গেছিলাম আর একটা ব্লাউজ পিস বানাতে দিতে গেছিলাম। এ দেখো সবার হাতে একটু একটু করে কর্ণাটক দিয়ে দিচ্ছি। আমার পাপাকে প্রথমে দিলাম, তারপর আমার বরমশাইকে দিলাম, এদিকে শাশুড়ি মা অপেক্ষা করছেন ওনাকে কখন দেবো। ওদিক দিয়ে শ্বশুরমশাইয়ের খোঁজ করতে করতে উনি এসে হাজির, ওনাকে দিয়ে দিলাম। লাস্টে আমি আমার কর্ণাটকটা নিয়ে চলে আসলাম। আর জানো তো বাড়ি আসার সময় না এই যে একটু সিময় নিয়ে এসেছিলাম। আজ না বড্ড ভারী ডোডোর পাপার সিময়ের পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, আর এই ইচ্ছাটি আজকে একটু পুরনো হয়ে গেল। আমার কাকা শ্বশুরদের গরু নাকি নতুন করে বাছুর দিয়েছে, তো ওনারা আজকে 500 মতো দুধ আমাদেরকে এমনি খেতে দিয়ে গেছে। তাতে করে ডোডোর পাপা বলছে ওই দুধটা দিয়ে একটু করো, যদি একটু খাই ভাল লাগবে। তো শাশুড়ি মাকে আমি বলে দিচ্ছিলাম, উনি কিন্তু ভেজে নিচ্ছিলেন। উনি নাকি অনেক আগে করেছেন, কিন্তু এই ধরনের সিময় করেননি, মোটা সিময়টা করেছেন। তাই উনি বলছে আমি খুব একটা পারবো না, আমার ভয় লাগছে, তুমি করে নাও। ওনাকে আমি একটু বলে দিলাম, উনিও করে নিল। আর দেখো সিময়টা দেখে মনে হচ্ছে পুরো ঠিক শনপাপড়ি, মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল সিময়টা খেতে। তো বন্ধুরা চলো এই সিময়টা হোক, আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই রাখি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রাখো। আর হ্যাঁ, আমার ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ব্লগটি তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন একটি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা চলো বাই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটি দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, আবারও বলছি সুস্থ থেকো, টাটা।